اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم الهمنا مراشد امورنا واعذنا من شرور انفسنا. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা ই কমার্স পরিচিতি, প্রয়োগ ও বিধান এ বিষয়ে ইনশাআল্লাহ একটি সংক্ষিপ্ত মুহাজারার আয়োজন করেছে আইএফএ কনসালটেন্সি। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে সংক্ষেপে বর্তমান বৈশ্বিক অবস্থা, ই কমার্সের বর্তমান অবস্থা এবং ই কমার্সের বাজারের পুরো পৃথিবীর অবস্থা এবং এর সরেই অবস্থাগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই মুহাজারায় আমরা আসলে পুরো ই কমার্স সেশনের মাধ্যমে এটা আসলে কভার করা খুব কঠিন। তো আমরা যারা আজকে লাইভে সংযুক্ত হচ্ছি, যারা এখানে উপস্থিত হয়েছি, সবার শুকরিয়া আমি আদায় করছি আইএফএ কনসালটেন্সির পক্ষ থেকে। আরেকটি বিষয় আমাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে আইএফএ কনসালটেন্সির আরেকটি কোর্স রয়েছে, যার মাধ্যমে আমরা ই কমার্সের শরীয়ী বিধিবিধানগুলো বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। প্রতিটি বিষয় ধরে ধরে একদম ক্রেতা থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত, গুগল অ্যাডসেন্স, বিভিন্ন ধরনের মনিটাইজেশন, বিভিন্ন ধরনের ডিজিটাল পদ্ধতিতে আয়, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ভালোভাবে তো এর মাধ্যমে আজকের মুহাজারার মাধ্যমে আমাদের একটি ধারণা হবে পুরো পৃথিবীর ই কমার্স ইন্ডাস্ট্রি, পুরো ডিজিটাল দুনিয়ায় কিভাবে চলছে, তার উপরও ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রথম আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ই কমার্স এন্ড শরিয়া। ই কমার্স বলতে আসলে কি বোঝায়? এখানে ই কমার্সের সংজ্ঞা দেয়া আছে। আসলে সংজ্ঞার চেয়ে বড় বিষয় হচ্ছে ই কমার্সের বলতে আমরা আজকের পৃথিবীতে যা বুঝি তার ব্যাপ্তি অনেক বড়। একটা সময় ই কমার্স বলতে বোঝানো হতো শুধু অনলাইনে কেনা বেচার যে মাধ্যমটা, হয়তো একটা ওয়েবসাইট আছে, মানুষ এসে সেখান থেকে কিনবে। কিন্তু আজকের দুনিয়াতে এটা অনেক বেশি ব্যাপ্তিশীল হয়ে পড়েছে। এই ই কমার্সের মধ্যে যদিও সংজ্ঞার মধ্যে সবকিছুই চলে আসে যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা যা কিছু কিনবো সেটাই ই কমার্স, কিন্তু সেটা কোনো ওয়েবসাইট হওয়া জরুরি না। আমরা যদি শুধু ধারণার জন্য কিছু পরিসংখ্যান তুলে ধরি, পরের স্লাইডে ইনশাল্লাহ আমরা পরিসংখ্যানগুলোও তুলে ধরবো, তো তাহলে আমাদের কাছে বোঝা যাবে যে ই কমার্সের ব্যাপ্তিটা আসলে কত বড়। আমরা পরের স্লাইডে যাচ্ছি। ই কমার্সের এখানে টাইপস বিভিন্ন ধরনের বলা আছে। ই কমার্সের টাইপটা আসলে খুব জরুরি কোনো বিষয় না, জাস্ট আমাদের জানা থাকার জন্য। আমরা যখন এর ব্যাপ্তিটা ধরতে পারবো, বুঝতে পারবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান বলি, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যে ই কমার্স সাইটটি রয়েছে অ্যামাজন। অ্যামাজন গত 2022 সালে যে পরিমাণ রেভিনিউ করেছে, যে পরিমাণ টাকা তারা ইনকাম করেছে, টোটাল লাভ না, টোটাল ইনকাম যেটা হয়েছে, অথচ আমি যদি বলি মানে বুঝতে মোয়াজানার জন্য, বুঝতে সুবিধা হবে সেটার জন্য যদি বলি, সৌদি আরব গত 2022 সালে তেল বিক্রি করেছে 132 বিলিয়ন মার্কিন ডলারের। 132 বিলিয়ন। কাতার, যারা বিশ্বের তৃতীয় গ্যাস উৎপাদনকারী দেশ, এত বিরাট, যারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে, এত টাকা পয়সা তাদের, তারা গত বছর 2022 সালে গ্যাস রপ্তানি করেছে 162 বা 63 মিলিয়ন ডলারের মতো টোটাল সারা বছরে। অপরদিকে শুধু অ্যামাজনের রেভিনিউ হচ্ছে 536 বিলিয়ন ডলার। আরেকটু যদি চিন্তা করি, আমরা এই যে অ্যামাজন তো শুধু একটা সাইট, এর বাইরে আলিবাবা আছে। আলিবাবা পুরো চীন কেন্দ্রিক, পুরো এশিয়া কেন্দ্রিক বিরাট একটা মার্কেট ধরে রেখেছে। এর বাইরে শপিফাই আছে। শপিফাই একটা বিরাট মার্কেট প্লেস, যেখানে মানুষ আসলে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারে। আমরা যেমন ক্লিক করে করে জিমেইলের অ্যাকাউন্ট খুলতে পারি, ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারি, ফেসবুকে পোস্ট দিতে পারি, এভাবে করতে পারি। সেটাও বিলিয়ন ডলারের একটা কোম্পানি।
100 বিলিয়ন, বিলিয়নের হিসাবটা আমি বোঝার জন্য একটু বলি। আমরা 10 লাখে হয় 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। 1000 মিলিয়ন মানে বাংলায় যদি হিসাবটা বলি তাহলে 100 কোটিতে 1 বিলিয়ন। তাহলে যখন আমরা বলবো যে 10 বিলিয়ন, তার মানে 1000 কোটি সেটা দাঁড়াচ্ছে। 100 কোটিতে হয় 1 বিলিয়ন, বা 1000 মিলিয়নে 1 বিলিয়ন। তো আমরা চিন্তা করি শুধু অ্যামাজন একটা কোম্পানি, একটা ই কমার্স কোম্পানি, তাদের আরো অনেক কিছু আছে, তাদের ব্যবসা অনেক ডাইভার্সিফাইড, অনেক কিছু আছে, কিন্তু তারা ডিজিটাল দুনিয়ায় তারা ব্যবসা করছে। তাদের ব্যবসার পরিধিটা হচ্ছে এক বছরে, গত 2022 সালে তাদের রেভিনিউর পরিমাণ হচ্ছে $536 বিলিয়ন, যেটা সৌদি আরবের তেল বিক্রির টাকার চেয়ে অনেক বেশি, কাতারের গ্যাস বিক্রির টাকার চেয়ে অনেক বেশি। তো এই কোম্পানিগুলো কত বড় হয়ে গিয়েছে। ফেসবুক তার অনেক ভাবে সে ইনকাম করে। তার একটা ইনকামের মাধ্যম হচ্ছে অ্যাড দেখানোর মাধ্যমে, অ্যাডসেন্সের মাধ্যমে সে মানুষকে অ্যাড দেখায়। এই অ্যাড দেখানোর মাধ্যমেও কিন্তু আমাদের ই কমার্সের বিরাট একটা অংশ মানুষ মানুষের কাছে রিচ করতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে। ফেসবুক গত 2022 সালে অ্যাড দেখানোর মাধ্যমে, মানুষকে যে অ্যাডসেন্স অ্যাড দিয়ে যে মানুষের থেকে টাকা নিয়েছে, এর পরিমাণ $171 বিলিয়ন এক বছরে। এক বছরে $171 শুধু একটা খাত থেকে, এই যে অ্যাড দেখায়, শুধু ফেসবুক থেকে নিয়েছে। তো এই যে বিরাট টেক জায়ান্ট গুলো আমাদেরকে ফেসবুক ফ্রি ব্যবহার করতে দিচ্ছে, টুইটার ফ্রি ব্যবহার করতে দিচ্ছে, তো হোয়াটসঅ্যাপ ফ্রি ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু তার পিছনে বিরাট মার্কেটিং মেকানিজম। এই মার্কেটিং মেকানিজমের এই পুরো জিনিসটা শতভাগ ই কমার্স না হলেও বড় একটা অংশ কিন্তু আসলে কোনো না কোনোভাবে ই কমার্সের সাথে জড়িত। আপনি ই কমার্স হোক, এফ কমার্স হোক, টুইটারের কমার্স হোক, ইনস্টাগ্রামের কমার্স হোক, যে কোনোভাবে সেটা এটার সাথে জড়িত। কারণ আপনি যখন ফেসবুকে অ্যাড দিচ্ছেন যে আমি এই পণ্যটা বিক্রি করি, আমি জামা বিক্রি করি, হ্যাঁ, তো আমি যখন জামার অ্যাড দিচ্ছি, মানুষ কিভাবে আমার থেকে জামা কিনবে তার একটা, শুধু দোকানের ঠিকানা দিলে কিনতে হবে না, পাশাপাশি আমাকে একটা বাটন দিতে হবে, বা একটা লিঙ্ক দিতে হবে, একটা মেসেজের অপশন দিতে হবে, যাতে সে ওইখানে তৎক্ষণাৎ আমার সাথে যোগাযোগ করতে পারে। তো চিন্তা করি যে কত বিরাট একটা মার্কেট তৈরি হয়ে গেছে, যা আজ থেকে 10 বছর 15 বছর আগে আমরা চিন্তাও করতে পারতাম। মানে বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও বিরাট বড় অঙ্ক হয়ে গেছে পুরো বিশ্বের ই কমার্স ইন্ডাস্ট্রিটা। শুধু বাংলাদেশ না, বললাম তো যে সৌদি আরব তো অনেক ধনী দেশ, কাতার অনেক ধনী দেশ, এরা সারা বছরে তেল গ্যাস যা বিক্রি করে তার তুলনায় ফেসবুক, অ্যামাজন এটা অনেক বেশি ইনকাম করতেছে। তো এত বিশাল যাদের ইনকাম, তাদের ইন্ডাস্ট্রিটা যত বড়, এখানে এর সাথে সম্পৃক্ত শরিয়াগুলো আসলে আমাদের ওইভাবে গুরুত্ব দিয়ে আসা উচিত। হয়তো আমি কিছু কিনছি না, কিন্তু আমার সমাজের অবস্থা, আমি যে পৃথিবীতে আছি ওই পৃথিবীর অবস্থা কিন্তু আমার সামনে স্পষ্ট। এই সংখ্যাগুলো আসলে এগুলো তো মানুষ কিনছে, আমি না কিনলেও আশপাশের আমার দেশের আমার পৃথিবীর মানুষজন কিনছে। তাহলে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট থাকবে যে আমি যত টাকারই কিনি তাদের মার্কেটটা কিন্তু ঠিক অত বড়। সুতরাং আমার এটা সরেই তাকিফ, এটার সরেই চিন্তা ভাবনা, এবং এটার সরেই তাকিফের জন্য সময় দেয়া, এর বিকল্পগুলো বের করা, এর অবস্থানটা তখন আমার জন্য সহজ হয়ে যায়। হয়তো আমার কাছে মনে হতে পারে মানুষ ফেসবুক চালায়, কয়জন চালায়? 2-4-10 কোটি মানুষ হয়তো চালায়, কি হয়েছে? কিন্তু এর তো বিরাট অ্যামাউন্টের ট্রানজেকশন যখন হয়, বাই হয়, সেবা হচ্ছে, ভিতরে বিভিন্ন ধরনের কেনা বেচা হচ্ছে, তখন আমার কাছে বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। যে এই স্লাইডের মাঝে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ অফ ই কমার্স ইকোনমি। টোটাল 3.6 বিলিয়ন ইন 2023, এটা হচ্ছে টোটাল আমাদের এই ইন্টারনেট ইউজার। পুরো পৃথিবীতে 3.64 বিলিয়ন ইন্টারনেট ইউজার আছে। আর এপ্রিল 2023 পর্যন্ত 5.18 বিলিয়ন ইন্টারনেট ইউজার ওয়ার্ল্ড ওয়াইড, অ্যামাউন্টেড 64.6% অফ দ্য গ্লোবাল পপুলেশন। মানে পুরো পৃথিবীর এই এপ্রিল 2023 পর্যন্ত যে 5.18 বিলিয়ন ইন্টারনেট ইউজার আছে, মানে পুরো পৃথিবীর জনসংখ্যার 64% আশা করা যাচ্ছে যে এরা ইন্টারনেট ইউজ শুরু করে দিবে। আর ইন্টারনেট ইউজ করলে কি হবে? একজন মানুষ, আমরা চিন্তা করি আমরা যে কোনো জিনিস কেন ব্যবহার করি, আমরা যে কোনো জিনিস ব্যবহার করি আমার কোনো একটা সমস্যার সমাধানের জন্য। মানুষ কলম দিয়ে কেন লেখে? আগে মানুষ ইয়ার মধ্যে লিখতো, যে ছাল বাকল এগুলোর মধ্যে, গাছের পাতার মধ্যে লিখতো। এখন মানুষ খাতা কলম ব্যবহার করে তার একটা সমস্যার
সে সমাধান করতে চায়। আর পরবর্তীতে যখন মানুষ কোনো একটা ইন্টারনেট ব্যবহার করবে, তখন সে চাবে যে আমার ইন্টারনেটের যে সমস্যাগুলো আছে, সে আমার দৈনন্দিন কাজের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমি ইন্টারনেটের মাধ্যমে ক্লিক করে করে যেন সমাধান করে ফেলতে পারে। ভবিষ্যতে মানুষ ডিজিটাল ব্যাংক চাচ্ছে, বাংলাদেশে অলরেডি ডিজিটাল ব্যাংক নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ ব্যাংকে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে চায় না। তো ঠিক তেমনি ভাবে এই ইন্টারনেট ব্যবহারকারী বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা বোঝা যে আসলে পুরো পৃথিবীতে কি পরিমাণ মানুষ ডিজিটাল দুনিয়ার সাথে সম্পৃক্ত। কোনো না কোনো ভাবে সে কোনো না কোনো একটা সেবা নিচ্ছে, হয়তো সে ফেসবুক চালাচ্ছে, নয়তো সে কোনো একটা মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি ব্যবহার করতেছে, অথবা কোনো একটা ডিজিটাল ব্যাংক ব্যবহার করতেছে, অথবা ডিজিটালি কোনো কিছু সে কেনা বেচা করতেছে। এই জিনিসগুলো তাকিফের পিছনে আমি কতটা সময় দিব আসলে, বা এটা বোঝা আমার জন্য কতটা জরুরি, এটা আমার কাছে স্পষ্ট হতে পারে এই নাম্বারগুলোর মাধ্যমে। আমি যখন দেখবো পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ আসলে ইন্টারনেট অ্যাক্সেস আছে, তখন আমার কাছে এটা বোঝাটা সহজ হয়ে যাবে। এবং 2023 সাল পর্যন্ত আমরা এই স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি। তো এই যে স্ট্যাটিস্টিক্স গুলো আমাদের সামনে আসছে, বিভিন্ন ধরনের রিপোর্ট আমাদের সামনে আসছে, এর মাধ্যমে আজকে কিন্তু শুধু কেনা বেচাটা ই কমার্সের, যেটা বলছিলাম যে ওয়েবসাইট হোক, অ্যাডসেন্সের মাধ্যমে হোক, ইউটিউবে অ্যাড দেখাচ্ছে, পাশাপাশি টুইটারও অ্যাড দেখায়। টুইটার, আমাদের দেশে টুইটারটাও তো বেশি জনপ্রিয় না, কিন্তু ওইটারও অ্যাডের মাধ্যমে বিরাট বিজনেস হয়। এবং কাছাকাছি সময় আমরা জানি যে ফেসবুকও একটা বিপরীত কোম্পানি খুলেছিল টুইটারের বিপরীতে, থ্রেডস নামে, খুব কাছাকাছি সময়, যেটা টুইটারের সাথে টেক্কা দেওয়ার জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু সেই বিজনেস। তারা প্রতি বছর প্রায় $450 মিলিয়ন ইনকাম করে, 450 থেকে $500 মিলিয়ন ইনকাম করে ইয়ার থেকে, টুইটার তার অ্যাডসেন্স থেকে, অ্যাড থেকে। এটা তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনোভাবে এই মার্কেটে আমরা ঢুকতে চাই। তো এই যে বিরাট মার্কেটটা, এই যে এতগুলো স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে আসতেছে, এত বড় বড় কোম্পানিগুলো, এই সবগুলোর মধ্যে লেনদেনের জায়গায় কিন্তু তারা একটা জায়গায় এসে তারা কেনা বেচা ট্রানজেকশন করতেছে, এবং এই ট্রানজেকশন গুলোর ডিজিটাল ভার্সন আমাদের সামনে আসতেছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে উদাহরণ হিসেবে কাউকে প্রমোট করা উদ্দেশ্য না, উদাহরণ হিসেবে দুটো ই কমার্সের ছবি দেয়া হয়েছে। ই কমার্সের আমরা আগে বিভিন্ন ধরনের টাইপ দেখেছিলাম। একটা টাইপ হচ্ছে কনজিউমার টু কনজিউমার, যারা একজন ব্যবহারকারী থেকে আরেকজন ব্যবহারকারীর কাছে যায়। অনেকগুলো আছে আবার যারা বি টু বি বিজনেস করে, বিজনেস টু বিজনেস, যে তারা পাইকারি জিনিস বিক্রি করে। আবার অনেকে আছে যারা রিসেল জিনিস বিক্রি করে, রিসেল করা জিনিসগুলো সেটাকে বিক্রি করে। অনেকে মাল্টি ভেন্ডর সাইট, আপনিও সেখানে ঢুকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে কিছু জিনিস বিক্রি করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে সেখানে একটা শপ খুলতে পারবেন, দোকান খুলতে পারবেন। আপনি মার্কেটের মধ্যে যেমন দোকান খুলতে পারেন, যে আমি মার্কেটে দোকান খুলতে পারবো না, আমার হাতে এত সময় নাই, তাহলে আমি অনলাইনে বসে একটা স্টোর খুলতে পারবো। এতটুকু সুযোগ সুবিধা তারা দিয়ে রেখেছে। আপনি একটা ভালো জিনিস বানাতে পারেন, তাহলে আপনি আমার এখানে এসে মার্কেট প্লেস দিয়ে রেখেছে, আপনি এখানে এসে জিনিস বিক্রি করবেন, আপনার জিনিস মানুষ এসে আরেকজন এসে কিনে নেবে। তার মানে তারা একটা মার্কেট, ফিজিক্যাল যে মার্কেটগুলো আছে আমাদের ঢাকা শহরে, মনে করেন নিউ মার্কেট বললাম উদাহরণ হিসেবে, সে কি করে? সে করে যে আমি একটা প্লেস দিয়েছি, জায়গা দিয়েছি, যার কাছে জিনিস আছে সে এখানে পণ্য নিয়ে আসবে, আর যার কাছে যে ক্রেতা সে এখান থেকে এসে জিনিস কিনবে। আমি শুধু মাঝখানে একটা ভাড়া নিচ্ছি, আর কিছু। আপনি কত বিক্রি করতে পারলেন, কি বিক্রি করতে পারলেন, সেটা আমার বিষয় না। তো এগুলোকে মাল্টি ভেন্ডর, অনলাইনে যদি এই বিষয়টাকে নিয়ে আসি, আমি নিউ মার্কেটের মতো আর একটা মার্কেট অনলাইনে করলাম মাল্টি ভেন্ডর সাইট হিসেবে, বিভিন্ন জন এসে এখানে বিক্রি করছে, বিভিন্ন জন এসে এখানে কেনা বেচা করছে। তাহলে এর মাধ্যমে আমার এটা একটা ধরন, ই কমার্সের একটা ধরন, যার মাধ্যমে আমাদের কেনা বেচা হয়ে থাকে। আমরা চাইলে যে কেউ এখানে ব্যবসা করতে পারে। তো আরেক ধরনের হচ্ছে যারা সরাসরি নিজেরাই সমস্ত কিছু বিক্রি করে থাকে। এখানে প্রোডাক্টসের বিষয়ে আমরা যখন মাসাইল নিয়ে আলোচনা করব, ই কমার্সের তো অনেক দীর্ঘ আলোচনা, মানে অনেকগুলো বিষয়, একদম অফার অ্যাকসেপ্টেন্স থেকে যদি শুরু করি আমরা, তারপর ইনভাইটেশনের বিষয় আছে, তারপর সে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কোন ধরনের ক্রয় বিক্রয়ের কোন মডিউল সেখানে অ্যাপ্লিকেবল হবে, কোন মডিউল কোন
সাইটের জন্য কোন মডিউল আসলে অ্যাপ্লিকেবল হবে, এই সবগুলো বিষয় আলাদা আলাদা আমরা বিস্তারিত আমাদের যে ই কমার্স কোর্স রয়েছে ইনশাল্লাহ আগামীকাল সেটার ওরিয়েন্টেশন সেখানে শুরু হবে। আমরা যারা ই কমার্সের সাথে জড়িত আমাদের অবশ্যই এই কোর্সটি করে নেওয়া উচিত। যারা এফ কমার্সে বিজনেস করি, যারা অনলাইনে পেমেন্ট নিয়ে থাকি, যারা অনলাইনে মার্চেন্টের মাধ্যমে বিভিন্নভাবে পেমেন্ট নিয়ে থাকি, আমরা এই কোর্সটি করলে আমাদের ইনশাল্লাহ বেসিক শরিয়া পরিপালন ধারণা সহজ হবে, আমল করা ইনশাল্লাহ সহজ হবে। আমাদের পেজে কোর্সটির রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, সেখান থেকে আমরা ইনশাল্লাহ করে নিতে পারি। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে দুটি সাইটের আমরা দুটি স্ক্রিনশট দিয়েছি। একটা দিচ্ছি, এটা কিন্তু উদাহরণ হিসেবে, আবারও বলছি এটা উদাহরণ হিসেবে, কোন সাইটকে প্রমোট করা আমাদের এখানে উদ্দেশ্য না। একটা হচ্ছে বিক্রয়.com আর একটা হচ্ছে চালডাল.com। উদ্দেশ্য কি? দেখুন উপরে লেখা আছে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টস, দুই ধরনের পণ্য এখানে বিক্রি করা হয়। আমরা যারা বিক্রয়.com ব্যবহার করেছি আমরা জানি বিক্রয়.com কি কি বিক্রি করে। সাধারণত বিক্রয়.com বিক্রি করে মনে করেন আপনার রিসাইকেল বিন জাতীয় জিনিস। মানে আপনার একটা মোবাইল আপনি কিছুদিন ইউজ করেছেন, এখন এই মোবাইলটা আপনার বিক্রি করে দিয়ে আপনি নতুন আরেকটা মোবাইল কিনবেন, বা এটা কোনো কারণে আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন, আপনি আপনার মোবাইলের ছবি তুলে এখানে দিবেন, আপনার দাম যত চান সেটা দিবেন, এক্সপেক্টেড দাম। যারা কিনতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করে দামাদামি করে সেটা হয়তো কিনে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে শুধু মোবাইল না, আপনার একটা গাড়ি হতে পারে, আপনার একটা চেয়ার হতে পারে, আপনার ইলেকট্রনিক্স কোনো কিছু হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, এমন অনেক কিছু যেগুলো আপনি এমনিতে আপনার ব্যবহার করেছেন কিছুদিন, এখন হয়তো সেটা বিক্রি করে দিবেন কোনো কারণে। এই বিক্রির কাজটা সহজ, যেটা আপনি বাজারে গেলে তো আপনি নতুন জিনিস আপনাকে কিনতে হবে, পুরনো জিনিসের কিছু কিছু মার্কেট আছে কিন্তু অত বেশি না। তো পুরনো জিনিসটা যেন আপনি এখানে ব্যবহার করা জিনিসটা যেন বিক্রি করতে পারেন, তার একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, বিক্রয়.com এ নতুন অনেক জিনিস আছে, নতুন সরাসরি অনেক দোকান আছে, নতুন অনেক প্রপার্টিজ আছে যেগুলোর মাধ্যমে আপনি নতুন জিনিসও কিনতে পারবেন। কিন্তু বড় একটা অংশ হচ্ছে এখানে পুরনো জিনিস। এটা হচ্ছে এই সাইটের একটা বৈশিষ্ট্য। এ জাতীয় কিছু সাইট আছে রিসাইকেল বিন, যারা পুরনো জিনিসগুলোকে বিক্রি করে, আপনার ব্যবহার্য জিনিস বিক্রি করে। আর চাল ডাল যেটার ছবি দ্বিতীয় যে সাইটটার ছবি দেয়া আছে, এই ছবিটা এই জাতীয় সাইট অনেক, যারা আসলে পুরনো জিনিস নয় বরং নতুন জিনিস বিক্রি করে। নতুন জিনিস যদি বিক্রি করে তারা সেক্ষেত্রে কি করে, তারা ফিকহি দৃষ্টিতে, আমার এই দুটো স্ক্রিনশট এখানে আনার উদ্দেশ্য হলো ফিকহি দৃষ্টিতে দুটোর জন্য দুইটা তাকিফ হবে, দুইটার মধ্যে দুই ধরনের কেনাবেচ সংঘটিত হবে। কারণ এবং দুইটার জন্য দুই রকম শরিয়া রুলিং, দুইটার জন্য দুই রকম শরিয়া গাইডলাইন দিতে হবে। এক শরিয়া গাইডলাইন দিয়ে দুইটা কাভার করবে না, কারণ দুইটার প্রোডাক্টের টাইপ ভিন্ন। এই ভিন্নতার কারণে ফিকহের দৃষ্টিতে এই দুইটা টাইপ আলাদা আলাদা হয়ে যাবে। এই চালডাল.com যেভাবে নতুন জিনিসগুলোকে বিক্রি করছে, এর বাইরে যে ধরনের মাল্টি ভেন্ডর সাইট আছে যেখানে আপনি যে কোনো কিছু বিক্রি করবেন, ফিকহি দৃষ্টিতে সেগুলো এই ক্যাটাগরিতে পড়বে। আমরা এখন যেটা কি করছি সেটা কি, সেটা হচ্ছে যখন আপনি আপনার ব্যবহার্য কোনো জিনিস বিক্রি করছেন, কোনো জিনিসের ছবি তুলে বিক্রি করছেন, এর মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট জিনিস বিক্রি করছেন। মানে আমি আমার এই মোবাইল ফোনটা বিক্রি করছি, আমি আমার একটা ল্যাপটপ বিক্রি করছি, তার মানে এটা আমার মালিকানায় আছে, এটা একদম হুবহু এই জিনিসটাই আমি বিক্রি করছি। আমি এটার যে আওসাফ এখানে বলছি, এটার যে গুণাবলী আমি এখানে বলছি, সেটা হুবহু এক হতে হবে, হুবহু ম্যাচ করতে হবে। আর অনলাইনে অন্যান্য যে জিনিসগুলো, মনে করুন আপনি অনলাইনে গিয়েছেন দারাজে, একটা উদাহরণ হিসেবে বলছি, কোন একটা অনলাইন মোবাইল স্টোর থেকে একটা মোবাইল কিনবেন, তারা আপনাকে বলেছে আইফোন 12 বলে দিয়েছে, একটা নাম বলেছে, এবং এটার স্পেসিফিকেশন কি, কালার কি, র্যাম কত জিবি, এটা আপনি জানেন, সেখানে ডিটেলস দেওয়া আছে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা আপনার কাছে হুবহু কোনো আইফোন 12 বিক্রি করছে না, বরং নির্দিষ্ট কোনো আইফোন 12 বিক্রি করছে না, বরং আইফোন 12 এই গুণাগুণ সম্পন্ন এই জাতীয় বস্তু আপনার কাছে বিক্রি করছে। আপনার কাছে কোনো একটি ফোন নিয়ে এসেছে, সেটা যদি নষ্ট হয় তাহলে ক্রয় বিক্রয় চুক্তি বাতিল হচ্ছে না, বরং আপনি নতুন করে আরেকটা ফোন আপনাকে দিবে। কারণ এখানে নির্দিষ্ট পণ্য বিক্রি করা হচ্ছে না, নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন পণ্য বিক্রি করা হচ্ছে।
তো আমরা বলছিলাম যে একটা হচ্ছে সুনির্দিষ্ট পণ্য বিক্রি করা, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট গুণাবলী সম্পন্ন পণ্য বিক্রি করা, এবং এক্ষেত্রে শরিয়া রুলিং সম্পূর্ণ আলাদা হবে। যদি সুনির্দিষ্ট পণ্য বিক্রি করতে হয় সেক্ষেত্রে আমাকে কিছু শরিয়া গাইডলাইন ফলো করতে হবে, আর সুনির্দিষ্ট গুণসম্পন্ন পণ্য বিক্রি করার ক্ষেত্রে আমাকে কিছু ভিন্ন রকম কিছু আমাকে গাইডলাইন ফলো করতে হবে। আমার এটা বোঝা জরুরি আমি যে ই কমার্সে লেনদেন করছি সেটা কোন ধরনের শরিয়া গাইডলাইন সেটার জন্য প্রযোজ্য হবে। সেটার জন্য কি নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন পণ্যের যে গাইডলাইন সেটা প্রযোজ্য হবে, নাকি সেটার জন্য সুনির্ধারিত পণ্যের যে গাইডলাইন সেটা প্রযোজ্য হবে, সেটা বোঝাটা আমাদের জন্য জরুরি। তো আমরা সুনির্দিষ্ট পণ্য যেগুলো, যেখানে সুনির্দিষ্ট পণ্য বিক্রি করা হয় অথবা সুনির্দিষ্ট গুণাবলী সম্পন্ন পণ্য বিক্রি করা হয়, সেগুলোর সবগুলোর ক্ষেত্রে মৌলিক কিছু বিধান রয়েছে যেগুলো সবার ক্ষেত্রেই কমন। যেমন একটা হচ্ছে হারাম পণ্য। হারাম পণ্য বিক্রি করা যাবে না। হারাম পণ্য কি বিক্রি হয়? হ্যাঁ, হারাম পণ্য বিক্রি হয়। অনেক বিশেষ করে যেগুলো স্টোর, যেখানে আপনি দোকান খুলতে পারবেন। আপনি দোকান তো যে কোনো কিছু দোকান দিতে পারেন, ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি দোকান রয়েছে অনলাইন, সেটা একটা স্টোর। অনেকে এইসব স্টোর থেকে এসে বিভিন্ন জিনিস কিনে। ওয়াইন, মদ, মদের বিভিন্ন স্টোর রয়েছে। শুকর, রক্ত, এগুলো কেনা বেচা। মদ শুকর তো হারাম। রক্ত আমরা দিতে পারি, একজন আরেকজনকে রক্ত ডোনেট করতে পারি, দান করতে পারি, কিন্তু রক্ত কেনা বেচা করতে পারি না। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের জন্য স্পেসিফিক আলাদা ই কমার্স আছে, যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র কেনা বেচা করা হয়। মানুষ সে ধরনের বাদ্যযন্ত্রগুলো কিনে। বা হারাম এমন জিনিস যার হারাম ব্যবহার ছাড়া অন্য কোনো হালাল ব্যবহার নাই, মানে এর মাহিয়ত এই জিনিসটা ঠিক যেভাবে আছে। যেমন ধরুন একটা গিটার, এই গিটারটা তৈরি করা হয়েছে কি দিয়ে? কাঠ দিয়ে, লোহা দিয়ে, তার দিয়ে। এই ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদা আলাদা ভাবে তো হালাল, কিন্তু এটাকে যখন একটা গিটারের রূপ দেয়া হলো, গিটার অবস্থায় বাকি রেখে এটার হালাল কোনো ব্যবহার নেই। হ্যাঁ, এটাকে যদি ভেঙে আপনি একটা ফুলের টব বানিয়ে ফেলেন, গিটারের অংশ দিয়ে একটা ফুলের টব বানিয়ে ফেলেন, তাহলে সেটাকে আপনি ফুলের টব হিসেবে ব্যবহার করতে পারেন। সে কাঠটাকে আলাদা করে, পিছনের কাঠকে আলাদা করে আপনি একটা বোর্ড বানালেন, সেটা করতে পারেন। কিন্তু এজ এ গিটার, এজ ইট ইজ, এটাকে এভাবে রেখে এর হালাল ব্যবহার শরীয়তের দৃষ্টিতে নাই। সুতরাং এই ধরনের জিনিসপত্র যেগুলোর হালাল ব্যবহার এটাকে ঠিক এভাবে রেখে হালাল ব্যবহার করা সম্ভব নয়, সেগুলোকে ক্রয় বিক্রয় করা যাবে না। এই জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেই সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা অনলাইনে কেনা বেচা করতে পারবো না। তারপর হারাম ফিল্মের টিকিট, তারপর এগুলো অনলাইনে কেনা বেচা করা যাবে না। তারপর বিভিন্ন হারাম ইভেন্টের টিকিট অনলাইনে কেনা বেচা হয়, যেমন বিভিন্ন কনসার্টের টিকিট কেনা বেচা হয়। এ জাতীয় যে কেনা বেচাগুলো আছে এগুলো হারাম বলে বিবেচিত হয়। যেমনটা আমরা আগের স্লাইডে বলেছিলাম, অনলাইনে দুই ধরনের পণ্য লেনদেন হয়। একটা হচ্ছে সুনির্দিষ্ট পণ্য, আরটা হচ্ছে নির্ধারিত গুণাবলী সম্পন্ন অনির্দিষ্ট পণ্য। এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের ব্যবসা হয়, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের জিনিস কেনা বেচা হয়। আমরা দুইটা শরিয়া আলাদা আলাদা ভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। কোন শরিয়ার মধ্যে কোনটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। সুনির্দিষ্ট পণ্যের জন্য কি কি শরিয়া প্রয়োজন এবং নির্ধারিত গুণাবলী সম্পন্ন অনির্দিষ্ট পণ্যের জন্য কি কি শরিয়া প্রয়োজন। জি, সুনির্দিষ্ট পণ্যের লেনদেন সঠিক হওয়ার জন্য মৌলিকভাবে চারটি বিষয় সত্য। এটা দুনিয়ার যে কোনো, এটা অনলাইনে কেনা বেচা না, শুধু দুনিয়ার যে কোনো সুনির্দিষ্ট পণ্যে যদি আমি কেনা বেচা করতে চাই, এই মৌলিক শর্তগুলো আমাকে মেনে নিতে হবে। এই বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি। আজকে আমরা যারা মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা যারা এসেছেন, তারা হয়তো এই বিষয়গুলো অনেক আগ থেকেই পড়ে আসছি। বস্তুটি মৌজুদ বা বিদ্যমান থাকা, প্রোডাক্ট টু বি এক্সিস্ট, কোনো অবিদ্যমান বস্তু যেটা এখনো অস্তিত্বেই আসে নাই, সেই জিনিস বিক্রি করা যাবে না। 5 বছর আগ থেকে আগামী আমের সিজনের আম যদি আমি এখনই বিক্রি করে দিই, সেটা এখন বিক্রি করা যাবে না। ঠিক তেমনি ভাবে আইফোন 17 এখনো আসেনি, আমি আইফোন 17 এখনই বিক্রি করে দিচ্ছি, সেটা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বিক্রেতার মালিকানা থাকা, প্রোডাক্ট টু বি ইন দ্য সেলার্স ওনারশিপ। বিক্রেতার মালিকানা থাকতে হবে সেই পণ্যের মধ্যে। যদি তার মালিকানা না থাকে
তাহলে সেই পণ্য বিক্রি করা যাবে না। আরেকজনের মালিকানায় আছে, আমি হয়তো কিনে বিক্রি করে দিব। জমি জামার ক্ষেত্রে এটা বেশি হয়। জমি জামার ক্ষেত্রে আমি এখন এই জায়গাটা কিনি নাই, কাস্টমার পাইছে, আমি মাঝখান দিয়ে কিনবো, তার কাছে এখন আমি বিক্রি করে ফেলছি, তার সাথে বায়না করে ফেলেছি। 3, ওই বস্তুর উপর পূর্ণ কবজা থাকা। কবজা কিভাবে থাকবে, এক এক বস্তুর উপর কবজ এক এক ভাবে প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। ওই বস্তুর উপর পূর্ণ কবজা থাকতে হবে। পূর্ণ কবজা আসার আগে ওই বস্তু বিক্রি করা যাবে না। এটাও জমি জামার ক্ষেত্রে হয়। মনে করুন একজন ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তি জায়গা কিনেছে, উনি শুধু বায়না করেছেন, জায়গা জমির ক্ষেত্রে তো বায়না হয়। উনি বায়না করার পরে তৃতীয় আরেকজনের কাছে উনি আবার বায়না করে ফেলেছেন। বায়নাটা কিন্তু কেনা বেচা না, মৌলিক কেনা বেচা না। কেনা বেচা হয় বায়নার পরে, মূল যখন ক্রয় বিক্রয় চুক্তি হবে তখন। উনি বায়না করে উনি মূল জমি কেনার আগে উনি আরেকজনের কাছে বেশি দামে বিক্রি করে ফেলছেন, ফেলে তার থেকে টাকাটা নিয়ে ওনাকে টাকা দিয়ে তারপর ওনার কাছ থেকে কিনতে। তো এই জিনিসটা জায়েজ হবে না, আগে ওনার মালিকানা এবং ওনার কবজা থাকতে হবে। কবজা বলতে এক এক জিনিসের কবজা এক এক ভাবে ওরফ অনুযায়ী এটা নির্ধারিত হয়। ফুকাহায়ে কেরাম সবগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা মূলনীতি, আলাদা আলাদা প্যারামিটার এবং আলাদা আলাদা মানদণ্ড দিয়ে দিয়েছেন যে কোন জিনিস কিভাবে আমি কবজা বুঝবো। কিছু জিনিসের কবজা বুঝার জন্য আমার ডকুমেন্ট যথেষ্ট, কোনো জিনিসের কবজা, জায়গা জমির কবজা বুঝার জন্য আমার ওইখানে যে আমি ওইখানে কোনো কাজ করতে পারি সেটা হলেও চলবে। আমরা কবজ কিভাবে থাকে সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখব। চতুর্থত হচ্ছে পণ্য অর্পণে সক্ষমতা থাকা। আমি সে পণ্যটা অর্পণ করতে পারবো। সেটা আমি যদি এখন জায়গা আপনাকে বুঝাই দিতে যাই, অনেক সময় এমন হয় যে আমার জায়গাটা 3-4 জনের একসাথে আছে, জায়গা আমি আমারটা এখন আলাদা ভাগ করি রে, হয়তো বাবার জায়গা 3-4 ছেলের একসাথে আছে, উনি আলাদাভাবে একটা জায়গা বিক্রি করে ফেলছেন, কিন্তু ওনার এখন ওই জায়গা ওনার পূর্ণ অর্পণ করতে পারবেন না, কারণ উনি এই জায়গা বুঝাই দিতে গেলে অন্য ভাইরা এসে বাধা দিবে যে তুমি সামনে দিয়ে জায়গা নিবা কেন, তুমি তো পিছন দিয়ে জায়গা নিবা। এরকম বিভিন্ন বিষয় অনেক সময় থাকে। এজন্য পণ্য অর্পণে সক্ষমতা থাকা। অথবা আপনি একটা ফোন আপনি বিক্রি করে দিচ্ছেন যেটা এই মুহূর্তে আপনার কাছে নাই, হয়তো আপনার বাড়িতে আছে, অথবা আপনি চাবি হারিয়ে ফেলছেন, একটা ফোনের ড্রয়ারের ভিতরে রেখে চাবি হারিয়ে ফেলেছেন, সে ফোন আর এখন দিতে পারছেন না, তাহলে ওইটা এখন এই মুহূর্তে আপনি বিক্রি করতে পারতেছেন না। ঠিক আছে, কবজ কিভাবে বুঝবো আমরা? কবজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউফি তার 18 নং স্ট্যান্ডার্ডে কবজের সংজ্ঞা দিয়েছেন, আল কবজ হিয়াজাতু শাই ওয়া মা ফি হুকমিহা বিমুক্তাজাল উরফ। কোনো বস্তুকে নিয়ন্ত্রণে আনা অথবা উরফ বা সামাজিক প্রথা অনুযায়ী যেসব পদ্ধতি দ্বারা কোনো বস্তু নিয়ন্ত্রণে থাকা নির্দেশ করে সেটা সেভাবে করে নেওয়া। এটা শরিয়াত উরফের উপর ছেড়ে দিয়েছে। উরফ যেভাবে এটা করতে চায় সেভাবে ইনশাল্লাহ সেভাবে পজিশন করে নিলেই হবে। তবে এটা বোঝার কয়েকটা উপায় আছে, সেটা আমরা ইনশাল্লাহ পরের স্লাইডে দেখছি। আচ্ছা, পজিশন বা কবজের মূল কথা, তিনটা বিষয় থাকলে আমি বুঝতে পারবো যে আমার পজিশনে জিনিসটা আছে, যে কোনো জিনিস আমার পজিশনে আছে। একটা হচ্ছে তাসাররুফ করার পূর্ণ অধিকার প্রাপ্ত হওয়া, আমি চাইলে এটা কারো কাছে বিক্রি করে দিতে পারি, আমি চাইলে কারো কাছে এটা দিয়ে দিতে পারি। সেটা ব্যাংকে আমার টাকা আছে, কিন্তু আমি চাইলে এখানে বসে অনলাইনে আমি আমার অ্যাকাউন্ট থেকে আরেকজন অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারি। যদিও টাকা ব্যাংকে আছে, কিন্তু সেটার উপর আমার তাসাররুফ করার পূর্ণ অধিকার আছে। পণ্যের রিস্ক ও দায় স্থানান্তরিত হওয়া, এটা রিস্ক আমার কাছে থাকতে হবে। আমি যে কোনো পণ্য নিয়ে এসেছি, তাহলে তার রিস্ক সম্পূর্ণ আমার হাতে থাকতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে পণ্যটি সুনির্দিষ্ট ও অন্য পণ্য থেকে পৃথক করা, কারো অধিকারের সাথে সম্পৃক্ত না থাকা। এখানে অনেকগুলো পণ্য আছে, তাহলে এটাকে আমাকে আলাদা করে নিয়ে তারপর সেটাকে অন্য কারো কাছে বিক্রি করতে হবে। এ জাতীয় একটা সমস্যায় আমরা পড়ছিলাম কাছাকাছি সময়ে। নাম বলি যে ইভেলি নামে একটা প্রতিষ্ঠান, অনলাইনে খুব তারা সাইক্লোন অফার দিত, লক্ষ লক্ষ মানুষ সেখানে একসাথে। কিন্তু ওনাদের যে ব্যবসায়িক পঞ্জি স্কিম মডেলে ওনারা ব্যবসা করতেন, পঞ্জি স্কিমে ওয়ার্ল্ডে কেউ কেউ ব্যবসা করে এখন, যদিও এটা অনেক কম, এটাতে অনেকেই এই স্কিমে ফলো করে ব্যবসা করে থাকেন, ওয়ার্ল্ডে আছে। তো এই স্কিম ফলো করার মাধ্যমে যেটা হয় যে আপনি আগে টাকা দিয়ে দিবেন, ইয়ার থেকে আগে টাকা নিয়ে নেবেন, পরবর্তীতে আপনি টাকা নেওয়ার পরে তাকে কয়েক মাস পরে জিনিসটা বুঝিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ সালামের আলোচনায় এই বিষয়টা আরেকটু বিস্তারিত দেখবো যে সেখানে কি কি শরিয়া লঙ্ঘন হতো। এখানে এখন মূল কথা বুঝে রাখি, নির্দিষ্ট কোনো পণ্য বিক্রয় করার জন্য তাসাররুফ করার পূর্ণ অধিকার আপনার থাকতে হবে।
পণ্যের রিস্ক, এই পণ্যটা যদি এখন নষ্ট হয় আমার কাছ থেকে যেতে হবে, এবং হেয়াজাত অন্য আরেকটা কিছু থেকে এটাকে সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে, যেন বোঝা যায় যে এটাই আমার, এটা অন্য কারো নয়। এখানে কবজের দলিল হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল, তিনি একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি তার কেনা বেচার ব্যাপারে বলেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাইদা ইশতারাতা বাইআন ফালা তাবি'হু হাত্তা তাকবিদাহু, যে তুমি যখন কোনো কিছু ক্রয় করবা তখন কবজ পূর্ণ করার পূর্বে তা বিক্রয় করো না, তা তোমার হাতে যখন পূর্ণ তোমার রিস্ক আসবে তখন তুমি সেটাকে বিক্রি করবা, এর আগে তুমি এটাকে বিক্রি করবা না। পণ্য কবজ করার আগে যদি আমরা বিক্রি করে দেই তাহলে এক্ষেত্রে সমস্যাটা কি হয়? কোনো পণ্য যদি আমার কবজে না আসে সেটা বিক্রি করার মাধ্যমে দুইটা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গারারে ইনফিসাখ। ইনফিসাখ মানে এই চুক্তিটা নষ্ট হয়ে যেতে পারে, এটার একটা সম্ভাবনা আমাদের কাছে থেকে যায়। কারণ কখনো কখনো যদি আমরা এই পণ্যটা, একটা নির্দিষ্ট পণ্য একজনের কাছ থেকে কিনবো, কিন্তু এখনো ওই জমি আমার হাতে আসে নাই, বায়না করে রাখছি, এর মাঝে আমি আরেকজনের কাছে বিক্রি করে ফেললাম, তাহলে কোনো কারণে যদি তিনি বায়নার পর আবার ফিরে যান, জমির আসল মালিক প্রথম বিক্রেতা, তাহলে দ্বিতীয় জনকে আমি এই হুবহু জমি, জমি তো আহ নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন জিনিস না, জমিটা হচ্ছে একদম নির্ধারিত, এই জমিটা আমি আপনার কাছে বিক্রি করছি, তখন এই নির্দিষ্ট জমিটা তাকে আমরা দিতে পারি না। ফলে এই চুক্তিটা, দ্বিতীয় চুক্তিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে, যে এই কারণে আমরা কোনো ধরনের পণ্য কবজার আগে বিক্রি করা নিষেধ করি। দ্বিতীয় এবং বড় কারণ যেটি, সেটি হচ্ছে রিস্ক গ্রহণ করা ছাড়াই প্রফিট লাভ করা হয়। আমরা বিভিন্ন ধরনের প্রফিট নিয়ে ফেলি এই জায়গা থেকে, কিন্তু সেটা এখন আমার রিস্কে আসে নাই। প্রথমে বায়না করেছি, তারপর বিক্রি করে ফেললাম, যখন বিক্রি করে ফেলেছে তখন আমার হাতে নেই। কোনো জিনিসের প্রফিট নিতে হলে আমরা যারা সাধারণ ব্যবসা পড়েছি, ব্যবসার বিজনেসের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সেও পড়েছে, তারাও আমরা জানি যে মুনাফা হচ্ছে ঝুঁকি গ্রহণের পুরস্কার, মুনাফা হচ্ছে ঝুঁকি গ্রহণের পুরস্কার। তো এজন্য আমাকে প্রফিট নিতে হলে আমাকে অবশ্যই রিস্ক নিতে হবে, নয়তো রিস্ক না নিলে আমি কিসের প্রফিট নিলাম? রিস্ক ছাড়া হতে পারে আমি চাকরি করি, আমি যদি চাকরি করি তাহলে আমাকে কোনো রিস্ক নিতে হচ্ছে না, আমি চাকরি করব, বেতন নিব, ব্যবসার রিস্কটা আমাকে নিতে হচ্ছে না। কিন্তু আমি যদি ব্যবসা করি, প্রফিট নিতে হলে আমাকে রিস্ক অবশ্যই নিতে হবে। তো এই দুটি কারণে কোনো পণ্য পজিশনে আসার আগে বিক্রি করা যাবে না। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটি হচ্ছে, কোনো পণ্য যদি নির্দিষ্ট থাকে, ওই যে দুই রকমের ই কমার্স আমরা শুরুতে দেখিয়েছিলাম, যে একরকম ই কমার্স হচ্ছে এটা, দ্বিতীয় যেখানে পণ্য নির্ধারিত থাকে, আমাদের যে কারো কোনো একটা পণ্য, আমরা নির্ধারিত পণ্য আমরা বিক্রি করতে পারছি, এবং এই নির্ধারিত পণ্য কিন্তু শুধু ই কমার্স না, আজকে এফ কমার্স, মোবাইল ইয়াতে ঢুকলে ফেসবুকের মার্কেট প্লেসে গেলেও দেখবেন কেউ ছবি দেয় যে আমার এই ল্যাপটপটা বিক্রি করবো এত টাকা, এটাও কিন্তু আমরা এভাবেই বিক্রি করছে, অনলাইনে কেনা বেচার মাধ্যমে বিক্রি করছে, ফেসবুকে এসে মানুষ বিক্রি করতেছে ফোন, ল্যাপটপ বিক্রি করছে। আর দ্বিতীয় যে প্রকারটা রয়েছে, ই কমার্সের বিরাট একটা জগৎ, যেখানে মানুষ কিনে হচ্ছে নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন পণ্য মানুষের কাছে বিক্রি করা হয়, যে আপনাকে আমরা মুরগির ডিম দিব 1 ডজন এত টাকা, চাল ডাল আপনাকে মুরগির ডিম দিবে, অথবা আপনাকে মোবাইল ফোন দিব, এই কনফিগারেশনের এই মোবাইল ফোন দিব। আপনাকে যখন আমি বললাম আইফোন 12, আপনি বুঝে নিচ্ছেন যে, আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে এটার কনফিগারেশন কি হবে। তো এই নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন, এটা কিন্তু আইফোন 12 বলি, এক হালি ডিম বলি, মুরগির ডিম বলি, এগুলো কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি, কোনো ব্র্যান্ডকে প্রমোট করার উদ্দেশ্যে নয়। তো এই বিক্রয়টা যখন আমরা করব, তখন আমরা সুনির্দিষ্ট কোনো পণ্য বিক্রি করছি না, বরং নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন একটা পণ্য বিক্রি করছি। সেটা শরিয়া কি? সেটার শরিয়ার জন্য যদি আমরা সেক্ষেত্রে মূল্য আগে নিয়ে নিই, সেক্ষেত্রেও কয়েকটি শরিয়া আছে। অনেক সময় এমন হয় আগে কেনা বেচা হয় না, আগে শুধু ওয়াদা হয়। প্রি অর্ডারের সময় আপনি শুধু ওয়াদা করে রাখলেন যে আমি পরে পণ্য নিব, এখন শুধু অর্ডার করছি, পরবর্তীতে দেখে টাকা দিয়ে পণ্য নিব। আরেকটা হতে পারে যে না, আমি আগে টাকা দিয়ে দিয়েছি, যেটা বলছিলাম যে আমাদের কাছাকাছি সময়ে
ইভেলি এমন করতো যে তারা আগে টাকা নিয়ে নিত, 6 মাস পর আপনার পণ্য ডেলিভারি হবে, এটা একটা ছিল। আবার অনেক সময় দেখবেন আপনি বিভিন্ন বইয়ের ক্ষেত্রেও আগাম টাকা নিয়ে নেওয়া হয় প্রি অর্ডারে। সালাম চুক্তিতে এটা আমরা বাইয়ের সালাম করতে পারি। বাইয়ের সালাম কি আমরা যদি সংক্ষেপে বলি, এটা হাদিসের মাঝে আমরা তো এতক্ষণ পর্যন্ত জানলাম কোনো জিনিস অস্তিত্বে আসার আগে বিক্রি করা যাবে না, কোনো কিছু মালিকানায় না থাকলে বিক্রি করা যাবে না, কোনো কিছু আমার কবজায় না থাকলে বিক্রি করা যাবে না। এই নীতিগুলো দুই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একটা হচ্ছে সালাম আর একটা হচ্ছে ইস্তিসনা। এই দুই ক্ষেত্রে এই আগের যে নীতিগুলো আমরা বলে আসলাম এই নীতিটা প্রযোজ্য হবে না। তো সালামের মধ্যে সালামের প্রেক্ষাপটটা যদি আমরা একটু আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েছিলেন, যখন সুদ হারাম করে দিলেন তখন মদিনার কৃষিজীবী যারা ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা তো সুদ নিতাম, এখন কি করব? আমরা পণ্য ফসল ফলানোর পরে তারপর আমরা এগুলো বিক্রি করে টাকা দিতাম, আগে সুদ নিয়ে নিতাম, পরবর্তীতে পণ্য ফসল যখন আমরা বাজারে বিক্রি করতাম তারপর আমরা টাকা দিতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা সমাধান দিলেন যে তোমরা সালাম চুক্তি, তাদেরকে সালাম চুক্তি করতে বলেছিলেন কিছু শর্ত সাপেক্ষে। ফালইউসলিফ ফি কাইলিন মালুমিন ওয়া উজলিন মালুমিন, নির্ধারিত কিছু পরিমাণ নির্ধারণ করে, তার আজাল নির্ধারণ করে, তার সময় নির্ধারণ করে এবং তার মূল্য অগ্রিম দিয়ে দিয়ে। ওই যে আগের যে শর্তগুলো বলছিলাম আবারও বলি, যে মালিকানায় এক্সিস্ট করা, তারপর পণ্য এক্সিস্ট করা, তার মালিকানায় থাকা, কবজায় থাকা, এগুলো সালাম আর ইস্তিসনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো সালাম এবং ইস্তিসনার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না হলেও সালামের ক্ষেত্রে কি করতে হবে, পণ্য পরে দেওয়া হবে কিন্তু মূল্য এখন দিয়ে দিতে হবে আমাকে। এটা একটা অগ্রিম ক্রয় বিক্রয় চুক্তি, তবে এটা ওয়াদা না। এ ধরনের চুক্তি অনেকেই করে থাকতো, যেমন বলেছিলাম যে আমরা বইয়ের ক্ষেত্রে বইয়ের প্রি অর্ডার নিয়ে থাকি, অনেক সময় আগে সম্পূর্ণ টাকা নিয়ে নেই, বলে দিয়েছি যে আমি আপনাকে এই বইটা দিব, এই বইয়ের এই কন্ট্রাক্ট থাকবে। অনেক সময় বই সূচিপত্র দেওয়া হয়, এটা কিন্তু নির্দিষ্ট পিস অফ বুক না, যে নির্দিষ্ট এই বইটা এটা, বরং আপনি সেখানে আপনার সামনে একটা বই আসলো, পরবর্তীতে আপনি দেখলেন যেটা ছাপায় সমস্যা আছে, আপনি চেঞ্জ করে আরেকটাও নিতে পারছেন, কারণ আপনার কাছে ওই নির্দিষ্ট বইটা বিক্রি করা হচ্ছে না। সালাম চুক্তির যে শরিয়া মূলনীতি, আহ সে শরিয়া মূলনীতির মধ্যে হচ্ছে মূল্য নগদে অর্পণ করা, মূল্য দিয়ে দিব, পণ্যের পরিমাণ, গুণাগুণ, বৈশিষ্ট্য বর্ণনা করা, এমন ভাবে বর্ণনা করা যাতে পরবর্তীতে আর কোনো ঝগড়ার আশঙ্কা না থাকে। হ্যাঁ, আমরা বলে দিলাম যে আমরা আপনাকে আইফোন 12 দিব, যেটার এতটুক র্যাম থাকবে, এই ব্র্যান্ডের মোবাইল দিব, অথবা এই কনফিগারেশনের মোটরসাইকেল দিব, এত মাইলেজ থাকবে, এত সেটার গতি হবে, মাইলেজ এত হবে, সেটা সিসি এত হবে, বলে দিলাম। অর্পণের সময় নির্ধারণ করা, কবে দিব সেটা বলে দিলাম, যে আগামী 6 মাস পরে দিব। গ্রহণের পূর্বে অন্যত্র বিক্রি না করা, যে আমি গ্রহণ করছি সেক্ষেত্রে আমি অন্য কোথাও গ্রহণের পূর্বে অন্য কোথাও বিক্রি করতে পারবো না। এক্ষেত্রে আমরা যদি আগের আলোচনায় আসি, ইভেলিতে কি হতো, এই শরিয়াটা অনেক সময় লঙ্ঘন হয়ে যেত। কিভাবে হতো, মনে করুন ইভেলি আপনাকে, আপনি টাকা দিয়েছেন, আজকে 6 মাস পরে আপনাকে একটা মোটরসাইকেল দিবে। আমরা একটু আগের স্লাইডে ফিরে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কবজ হতে হবে সালামে, বায়ু সালামের ক্ষেত্রে আমি এই পণ্যটা নিয়ে অন্য কোথাও বিক্রি করার আগে সেটা আমার কবজায় আসতে হবে। তো কবজায় আসার জন্য এই যে তিনটা বিষয় আমরা বলেছিলাম, ওনারা কি করতেন, মোটরসাইকেল দিবেন। মোটরসাইকেল গুলো সাধারণত ঢাকার কয়েকটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল, হাফসা মার্ট একটা ছিল যারা এই মোটরসাইকেল গুলো দিত। ওরা এমআরপির চেয়ে, মার্কেট প্রাইসের চেয়ে কম মূল্যে আপনাকে মোটরসাইকেল দিত। মনে করুন মোটরসাইকেলটার দাম মার্কেটে হচ্ছে 1,30,000 টাকা বা 2 লাখ টাকা ধরলাম, তো তারা আপনাকে 6 মাস আগে 1,80,000 টাকা নিত আপনার কাছ থেকে, নিয়ে 6 মাস পরে ওই মোটরসাইকেল আপনাকে 1,80,000 টাকায় দিত।
কিন্তু এই মোটরসাইকেলটা এখন মার্কেটে দাম হচ্ছে 2 লাখ টাকা। তো আপনি যখন, ওরা তো নিজেরা মোটরসাইকেল তৈরি করতো না, ওরা কোনো বড় ডিলারের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে দিত। তো মোটরসাইকেলটা যখন নিয়ে দিত, ওইখানে আপনি যখন যেতেন বা আপনাকে ফোন করতো যে আপনি এসে মোটরসাইকেলটা নিয়ে যান, আপনি দোকানে গেলে দোকানদার বলতো যে ভাই এই মোটরসাইকেল নিয়ে আপনি কি করবেন, আপনি তো এখানে 1,80,000 টাকা দিচ্ছেন, আমি আপনাকে এখন 1,90,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মোটরসাইকেলটা দিয়ে দেন। তো অনেকে কি করতো, ঠিক আছে আমার 10,000 টাকা লাভ হলো, আমি 1,90,000 টাকা দিয়ে দিচ্ছি কোন মোটরসাইকেল এটা। এখানে কিন্তু মোটরসাইকেল আলাদা করা হতো না। এবং মোটরসাইকেলের আলাদা করার কি পলিসি, আমরা কিন্তু আগে বলেছি যে কবজের বিষয়টা শরীয়ত ওরফের উপর ছেড়ে দিয়েছে। আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, এটা আপনার বোঝা যাবে কিভাবে? সাধারণত যে মোটরসাইকেলের ইঞ্জিনে একটা স্টিকার থাকে, ওই একটা স্টিকার ইঞ্জিনে থাকবে, আর একটা স্টিকার নিয়ে আপনার যে মানি রিসিট, ওই মানি রিসিটের মধ্যে ওরা দিয়ে দিবে। এটা যখন দেয়, আপনি যদি কোনো মোটরসাইকেল কিনেন, এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিলে বোঝা যাবে যে মোটরসাইকেলটা আসলে আপনি কিনছেন। তখন আপনি মোটরসাইকেলটা নিয়ে, আপনি যদি এটাকে আলাদা, এটা দিয়ে দিচ্ছে মানে মোটরসাইকেল আসলে আপনার চলে আসছে, এখন আপনি মোটরসাইকেল নিয়ে বের হলে হলো। কিন্তু ওরা এটা করতে দিবে না, কারণ এটা যদি করেন, ওইটা যদি ওই ইঞ্জিনের কাগজ যদি উঠে মানি রিসিটে লাগাই দেয়, তাহলে তো পরে তো নতুন হিসেবে আর বিক্রি করতে পারবে না। তো মাঠ পর্যায়ে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে কবজের এই অবস্থা ছিল, কিন্তু কবজ ছাড়া মানুষ এখানে বিক্রি করতো। আপনি নিজে কবজায় নেওয়ার আগে অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। যে আমরা আবার ওই স্লাইডে ফেরত যাচ্ছি। জি। তো সালাম চুক্তির ক্ষেত্রে শরিয়া মূলনীতি কি হবে? এমন পণ্য যা সাধারণত ডেলিভারির আগে শেষ হয় না, নিঃশেষ হয়ে যাবে না, ঠিক আছে, যেটা মার্কেটে অ্যাভেলেবল থাকতে পারে। আর্থিক ক্ষতিপূরণ নেওয়া বৈধ নয়। তারা অনেক সময় বলতো আপনি তো 1,80,000 টাকা দিয়েছেন, মোটরসাইকেল নেওয়ার প্রয়োজন নেই, আপনাকে আমরা এমআরপি ব্যাক করে দিব। এমআরপি ব্যাক করে দিব মানে আপনাকে এক্সট্রা 20,000 টাকা দিয়ে দিব। বর্তমান মার্কেট রিটেল প্রাইস, মিনিমাম রিটেল প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, আপনাকে আমরা 2 লাখ টাকাই রিফান্ড করে দিব। তা আপনি দিয়েছেন 1,80,000, এখন পাচ্ছেন 2 লাখ, এটা একদম কাঁচা সুদ হয়ে যাবে। এই কারণে এটা জায়েজ হবে। আর রিফান্ড পলিসি, যদি সালামের ক্ষেত্রে আমাকে দুটো জিনিসের যে কোনো একটা নিতে হবে, হয়তো তার থেকে জিনিস নিতে হবে, যদি সে জিনিস দিতে না পারে পরবর্তীতে তার থেকে টাকা নিতে হবে, এবং টাকার পরিমাণ আমি যা দিয়েছি এর বেশি নেওয়া যাবে না। টাকা আমি যা দিয়েছি এর বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। তো সালামের ক্ষেত্রে এই শরিয়া মূলনীতিগুলো যদি আমরা খেয়াল রাখি, পঞ্জি স্কিমে ওয়ার্ল্ড ওয়াইড যারাই ব্যবসা করেন তারাই জাতীয় কাজগুলো অনেক সময় করে থাকে। বর্তমানে অনেক সময় প্রি অর্ডারে আমরা আগাম টাকা নিয়ে নিই, এটাও সালাম চুক্তির অধীনে হবে। আরো বিভিন্ন ধরনের সালাম চুক্তি হতে পারে। আম, তারপর কোনো পণ্য প্রোডাক্ট আপনি আনতে চাচ্ছেন, আগাম মানুষের থেকে টাকা নিয়ে রেখেছেন, যে প্রি অর্ডার করলে এত পার্সেন্ট ছাড়ে আপনি দিয়ে দিবেন, তো তাদের থেকে যে টাকা নিয়ে রেখেছেন সেটার ক্ষেত্রেও একই কথা। সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে রিফান্ড করতে হয়, আপনি তাকে যত টাকা নিয়েছেন তত টাকাই তাকে রিফান্ড করতে হবে। আমরা পরের স্লাইডে যাব। ইস্তিসনা চুক্তি, অনলাইনে তো আমরা সালাম চুক্তি দেখলাম এবং মুতলাক বাই চুক্তিও দেখলাম। আর একটা হচ্ছে ইস্তিসনা চুক্তি। ইস্তিসনা চুক্তি অনলাইনে কখন হয়? ইস্তিসনা মানে কি? মূল্য নগদে অর্পণ করতে হবে না, সালামের সাথে এটা পার্থক্য। কিন্তু আরেকটা পার্থক্য হচ্ছে এখানেও আপনি কি জিনিস দিবেন ওইটা একদম স্পেসিফাই করে দিতে হবে। তো অনলাইনে ইস্তিসনা চুক্তি কি হয়, আগে সাধারণ ইস্তিসনা চুক্তি কি হয় ওইটা বলি। সাধারণ ইস্তিসনা চুক্তি, আপনি একটা চেয়ার বানাবেন, একটা টেবিল বানাবেন, একটা বাসার ডেকোরেশন করবেন বা কোনো কিছু বানিয়ে আনবেন, এই যে বানানোর কাজ যা, সেগুলো হচ্ছে ইস্তিসনা। যেখানে মানুষের শ্রম দেওয়ার প্রয়োজন হয়, তার কোনো কিছু মেক করার প্রয়োজন হয়, আর কোনো কিছু যদি তার ফলানোর প্রয়োজন হয়, সেটা হয় মূলত সালাম চুক্তির মাঝে। তো এই ইস্তিসনা চুক্তি অনলাইনে কোথায় পাওয়া যায়? অনলাইন ইস্তিসনা চুক্তি পাওয়া যায় হচ্ছে, আমরা খাবারের অর্ডার করি, যেখানে ফুড পান্ডায় খাবারের অর্ডার করি যে আমার এক একটা বিরিয়ানি লাগবে, তো অনেক সময় তারা খাবারটা রান্না করে দেয়, রান্না করা থাকে না, একটা পিজা লাগবে, বড় একটা পিজা তারা ইনস্ট্যান্ট তৈরি করে আপনি অর্ডার করার পরে তারা তৈরি করে দেয়। তো এই যে তৈরি করে দিচ্ছে, আপনি একটা অর্ডার করলেন, এটা একটা ইস্তিসনা চুক্তি। এই ইস্তিসনা চুক্তির মধ্যে আপনি, ইস্তিসনা চুক্তির মাঝে আপনি চাইলে কখনো যদি ওরা দেরি হয়ে যায়, এই কারণে তারা যদি কোনো অতিরিক্ত দেয়, ইস্তিসনা চুক্তির মধ্যে এটা নেওয়া যায়। চুক্তি হওয়ার পরে যদি দেরি হয়ে যায়, দিতে দেরি হয়, এ কারণে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় রেস্টুরেন্টগুলো দেরি হয়ে গেলে ছোট্ট একটা গিফট আইটেম দিয়ে দেয়, যে একটা পিজা দিয়েছিলেন, পিজা দিতে আমার দেরি হয়ে গিয়েছে, সাথে ছোট্ট একটা বার্গার দিয়ে দিলাম, আপনি বার্গারটা খেয়ে নেন, খিদা বেশি লেগে গিয়েছে, বার্গারটাও খেয়ে নেন, পিজাটাও খেয়ে নেন।
এটা হতে পারে, এতে অসুবিধা নেই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হাওয়ালা। হাওয়ালা মানে কি? হাওয়ালা মানে একজনের দায়িত্ব থেকে আরেকজনের দায়িত্বে নিয়ে যাওয়া। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে হাওয়ালাটা সুন্দরভাবে দেখানো আছে। এই যে মুহিল, মুহাল্লাহু, মুহাল আলাইহি। একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে টাকা পান। এখন দ্বিতীয় ব্যক্তির কাছে যখন টাকা পান, দ্বিতীয় ব্যক্তি এই টাকাটা প্রথম ব্যক্তিকে দিতে পারছেন না। উনি তৃতীয় ব্যক্তিকে বললেন যে তুমি এই টাকাটা প্রথম ব্যক্তিকে দিয়ে দাও। এখন এখানে দুটো অবস্থা হতে পারে। যদি তৃতীয় ব্যক্তির সাথে আবার দ্বিতীয় ব্যক্তির কোনো লেনদেন থাকে, তাহলে সেটা হবে হাওয়ালায় মুকাইয়াদা। আর যদি না থাকে তাহলে সেটা হবে হাওয়ালায় মুতলাকা। একটা হচ্ছে শর্তযুক্ত হাওয়ালা, আর একটা হচ্ছে শর্তমুক্ত হাওয়ালা। এই হাওয়ালার ব্যাপক একটা বাস্তবায়ন আছে আমাদের বর্তমান ই কমার্সের, বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের পেমেন্টের জায়গায়, যেখানে আমরা টাকা পয়সা দিব। আমরা পরের স্লাইডে দেখছি যে তার পরের স্লাইডে আমরা দেখছি যে কোথায় এর ইয়াগুলো আছে। যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই ওয়ালেট। ডেবিট কার্ড কাকে বলে? ডেবিট কার্ড হচ্ছে ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনি একটা কার্ডের মাধ্যমে টাকা তুলে নিচ্ছেন। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড হচ্ছে আপনার টাকা নেই ব্যাংকে, ব্যাংক আপনাকে অ্যাসেস করবে। আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে আপনাকে অ্যাসেস করবে আপনার বর্তমান স্যালারি কত পান সব কিছুর উপর, করে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লোন দিবে। এটার জন্য ব্যাংক আপনাকে চার্জ করবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড জায়েজ, আমরা এই কথা বলছি না, উদাহরণ হিসেবে আনছি। ই ওয়ালেট, ই ওয়ালেট মানে হচ্ছে আপনার বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, এগুলোর মধ্যে টাকা থাকে। ডেবিট কার্ডে আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি কোনো জায়গা থেকে একটা সেবা বা পণ্য ক্রয় করেছেন, উদাহরণ হিসেবে বলছি, স্বপ্ন থেকে আপনি কিছু কিনেছেন, তো আপনি যখন কার্ড পাঞ্চ করছেন, আপনি আপনার ব্যাংকে বলছেন যে তুমি এই সুপার শপকে টাকা দিয়ে দাও। তো এটা হচ্ছে আপনার তো টাকা আছে সেখানে, যেহেতু আপনার টাকা আছে, এটা হয়ে যাচ্ছে হাওয়ালায় মুকাইয়াদা। আর পরবর্তীতে আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড, যেখানে আপনার টাকা নাই, সেখানে যখন আপনি তাকে বলছেন, সেটাও হাওয়ালা হচ্ছে, মুতলাকা হয়ে যাচ্ছে। ই ওয়ালেট, ই ওয়ালেট হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন, আপনার ই ওয়ালেটের মাঝে টাকা আছে, আপনি যখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছেন, তখন এর মাধ্যমে আপনার হচ্ছে যে পেমেন্টটা চলে যাচ্ছে, আপনার টাকা ছিল বিকাশের কাছে, আপনি বিকাশকে বলছেন তাকে টাকা দিয়ে দাও। এই বিষয়গুলো কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠ বিষয়। আমরা যদিও মনে করি যে ইসলামের অনেক বিষয় হচ্ছে আমল ইবাদতের সাথে সম্পৃক্ত, কিন্তু এর বাইরেও মুআমালাত, মুআশারাতের বিরাট অংশ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, পরের স্লাইডে যাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আবারও শেষ পর্যায়ে এসে বলে দিই যে আমাদের একটি কোর্স ইনশাআল্লাহ আগামীকাল থেকে লঞ্চ হবে, ই কমার্স এন্ড শরিয়া বিষয়। এই বিষয়ে আমরা যোগাযোগ করতে পারি। এর বাইরেও আমাদের আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে শরিয়া কনসালটেন্সি কর্পোরেট ভাবে সার্ভিস আকারে দেওয়া হয়। আমরা যারা এই ধরনের সুযোগ সুবিধা শরিয়া কনসালটেন্সি বিভিন্ন জায়গায় নিতে চাই, আমরা এখান থেকে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আইএফএসির পেজে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সবকিছুকে উপকারী বানিয়ে দেন এবং আমাদের আজকের প্রচেষ্টাগুলো, আমাদের হালালের পথের প্রচেষ্টাগুলো কবুল করে নেন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمة